আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মাহমুদ হাসান। আজকে আপনাদের গ্রামাটিক্যাল বিষয়ের সবচেয়ে জটিল একটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগত একটা বিষয়, অর্থাৎ আমরা জানি ইংরেজি সেন্টেন্সগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থগতভাবে আর একটা হচ্ছে গঠনগতভাবে। তো আমরা এখন আজকে যেটা দেখব সেটা হচ্ছে গঠনগতভাবে। তাহলে আমরা একটু দেখে নিতে পারি, এটা হচ্ছে গঠনগত। গঠনগতভাবে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের একটা সমস্যা থাকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো আমরা ভালো করে বুঝতে পারি না। তো এর জন্যই আপনাদের জন্য আজকে ভিডিওটা বানানো। তো সিম্পল সেন্টেন্সে আমরা বাংলায় এটাকে সরল বাক্য বলতে পারি। 2 নম্বর হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স আমরা বাংলায় জটিল বাক্য বলতে পারি। 3 নম্বরে আমাদের যেটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে আমরা বাংলায় যৌগিক বাক্য বলতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি সেন্টেন্স, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর 3 নম্বরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আসেন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো আমরা কিভাবে চিনব। তো প্রথমে আমরা আসতে পারি সিম্পল সেন্টেন্স। যার অর্থ আমরা আগেই বলে নিছি, সিম্পল সেন্টেন্সে বাংলা হচ্ছে আমাদের সরল বাক্য। তো সিম্পল সেন্টেন্স চেনার জন্য আমি প্রথমে সহজ করার জন্য কিছু বিষয় দেখাতে পারি, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট থাকবে। 2 নম্বরে বলতে পারি সিম্পল সেন্টেন্সে ওয়ান প্রিন্সিপাল ভার্ব থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম সিম্পল সেন্টেন্সের শর্টকাট চেনার উপায়, সেটা হচ্ছে অন সাবজেক্ট ওয়ান প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখন যদি বিস্তারিত আকারে একটু সংজ্ঞা লিখতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং সম্পূর্ণ সেন্টেন্সটি একটি ক্লজের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল হিসেবে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, এখানে আমরা সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে রেজা কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। এখন পুরো সেন্টেন্সটাকে আমরা যদি অ্যানালাইজ করি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে রেজা, তাহলে রেজাকে আমরা কি ধরলাম, সাবজেক্ট, এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো। এবং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ হয়েছে, কোথাও কোনো বিভাজন বা আলাদা কোনো অংশ এখানে তৈরি হয়নি। তাহলে যখনই আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি প্রিন্সিপাল ভার্ব, তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স হিসাবে ধরে নিব। তাহলে রেজা কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। এবার আসেন 2 নম্বরে আমরা যে সেন্টেন্সের কথা বলতে পারি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে 2 নম্বরে কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় যার বাংলা হচ্ছে আমাদের জটিল বাক্য। তো কমপ্লেক্স সেন্টেন্সের কথা হচ্ছে 1 নম্বরে যে সেন্টেন্সে একটি প্রধান বাক্য থাকবে, অর্থাৎ এবং একটি কনজাংশন যুক্ত হয়ে আরেকটি অংশ যুক্ত থাকবে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং কনজাংশন যুক্ত হয়ে আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স লিখতে পারি,
তো এখানে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, আই নো দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই নো একটা অংশ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক আরেকটি অংশ। তাহলে আমরা বুঝতেই পারছি আই নো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অংশ, আর দ্যাট যেহেতু কনজাংশন আছে এখানে, কনজাংশনের পরে যেটা যুক্ত হয়েছে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা অংশ যেটা যুক্ত হয়েছে দ্যাট কনজাংশন যুক্ত হয়ে, এবং সেই অংশটি হচ্ছে হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এবং এই সেন্টেন্সের বিশেষত্ব হচ্ছে এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকবে, যেমন একটা হচ্ছে আই, আবার এই সেন্টেন্সে হি। সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে, একটা হচ্ছে এখানে নো আর একটা হচ্ছে ডান। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুটো, ভার্ব থাকবে দুটো। এবং আমরা যদি সেন্টেন্স আকারে ক্লজ আকারে আলাদা করতে চাই তাহলে এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পাবো এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। তো যখন এরকম যে কোনো কনজাংশন যুক্ত হয়ে আমরা আরেকটি ক্লজ যুক্ত থাকবো তখন আমাদের সেটা বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে আমি আরেকটু ক্লিয়ার করতে পারি যে আরো কি কি কনজাংশন যুক্ত হয়ে এই সেন্টেন্সটা হতে পারে। এখানে কনজাংশন বিকজ হতে পারে, কনজাংশন অ্যাজ হতে পারে, কনজাংশন সিন্স হতে পারে, কনজাংশন দ্যাট তো এখানে কথা আছে, হোয়েন হতে পারে, হুইচ হতে পারে, দো হতে পারে, অলদো হতে পারে, ইত্যাদি কনজাংশন যুক্ত হয়ে আমাদের এই সেন্টেন্সটা যুক্ত হতে পারে। তাহলে যখনই আমরা এই ধরনের কনজাংশন যুক্ত হয়ে দুটো অংশকে যুক্ত করা দেখব এবং সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, তখন আমরা সেটাকে বুঝিয়ে নেব এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এর পরবর্তীতে আমাদের 3 নাম্বার যে সেন্টেন্সের কথা বলা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের বিষয় হচ্ছে, যার বাংলা আমি আগেই বলে নিয়েছি, যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, তিন নম্বরে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা যার বাংলা আগেই লিখে নিয়েছি যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি করেছি, এর একদম শর্টকাট একটা উপায় হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে সম্পূর্ণ আলাদা দুটো সেন্টেন্স যুক্ত থাকবে। আলাদা বলতে পৃথক, অর্থাৎ যেখানে আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা আলাদা ভার্ব থাকবে এবং অবজেক্ট অংশ থাকবে। তো অবজেক্ট অংশ সেন্টেন্সের ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ না, মূলত আমাদের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা বুঝে নেব একটা সেন্টেন্সের কার্যক্ষমতা হয়ে গেছে। তো কম্পাউন্ডে আমরা সহজে কথা হচ্ছে যখনই আমরা এন্ড, বাট, অর দ্বারা দুটো অংশ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করা দেখব তখন সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা তিনটে কনজাংশন যেহেতু পাচ্ছি, একটা হচ্ছে এন্ড, আরেকটা হচ্ছে বাট, আরেকটা হচ্ছে অর, সহজ তিনটা কনজাংশন, যে এই তিনটা দেখলেই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা আমার কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো এখন আপনাদের একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে এন্ড এর ব্যবহারটা আমরা কোথায় করব, বাটের ব্যবহারটা কোথায় করব, অরের ব্যবহারটা কোথায় করব বা কোথায় থাকতে পারে। সেটা হচ্ছে এন্ড হচ্ছে সমর্থকতা, বাট হচ্ছে বিপরীতার্থকতা, আর অর হচ্ছে অথবা। তো অথবার বিষয়টা হচ্ছে আমরা কমন একটা সেন্টেন্সে বলতে পারি যে ডু আর ডাই, অর্থাৎ ডু আর ডাই বলতে আমরা কি বুঝি, যে দুটো অংশ, অর্থাৎ হয় তুমি এটা করো না হলে তুমি মৃত্যুবরণ করো, তাই না? তো বিষয়টা এটাই, অর্থাৎ এইটা হোক না হলে অন্যটা, অর্থাৎ বই পড়ো অথবা ফেল করো, ভালো কাজ করো অথবা মানুষের কাছে খারাপ হও। জাস্ট এক্ষেত্রে আমরা অরের ব্যবহারগুলো দেখতে পারবো। আর এন্ড এর ব্যবহার হচ্ছে সমর্থক। সমর্থক কিরকম? সমর্থক বলতে পারি একজন স্টুডেন্ট, সে নিয়মিত পড়াশোনা করছে, সে একটা ভালো রেজাল্ট করছে, এটা একটা সমর্থক ব্যাপার। এবার যদি বলি বিপরীতার্থক কি হতে পারে, বিপরীতার্থক বলতে পারি যে একজন স্টুডেন্ট, সে টোটালি পড়াশোনা করে নাই বাট সে ভালো একটা রেজাল্ট করছে, এটা একটা বিপরীতার্থকতা। তো সমর্থকতার ক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করব, বিপরীতার্থকতার ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব, আর অরের বিষয়টা হচ্ছে অথবা অর্থে। তাহলে আমরা তিনটা সেন্টেন্স এখান থেকে দেখতে পারি।
একটা লিখতে পারি রেজা ওয়াজ ইল and he could not go to school. তাহলে আমরা দেখতেই পাচ্ছি রেজা ওয়াজ ইল and he could not go to school. তাহলে রেজা অসুস্থ ছিল এবং সে স্কুলে যেতে পারেনি। এটা একটা সাধারণ ব্যাপার এবং এটা হচ্ছে আমাদের একটা সমর্থক ব্যাপার। কিন্তু রেজা যদি অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে যাইতে হবে তাহলে এটা বিপরীতগামী হতো, তখন আমরা এখানে বাট ইউজ করতে পারতাম। আচ্ছা, এবার আমরা বাটের একটা ইউজ করতে পারি। He is rich but unhappy. এখন এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হি ইজ রিচ বাট আনহ্যাপি। সে হচ্ছে ধনী কিন্তু সে হচ্ছে অসুখী। সাধারণত ধনী ব্যক্তি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু সুখী না হয়ে সে কি হয়েছে? অসুখী। তো এটা হচ্ছে আমাদের বিপরীতগামিতা। তো বিপরীতগামিতার ক্ষেত্রে যখনই আমরা দেখবো বাট যুক্ত করা, তখন ভাববো সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। যখন দেখবো এটা আমাদের সমর্থক কিছু এন্ড যুক্ত করা, তখনও ভাববো এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসেন অরের ব্যবহার। অরের ব্যবহার আমরা সংক্ষেপে একটা কথা বলতেই পারি যে রিড অ্যাটেন্টিভলি or you will fail. রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি ফেল করো। এই বিপরীতগামিতা অর্থে আমরা অরের ব্যবহার দেখতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমরা কি শিখলাম? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিস্তারিত। একটা সেন্টেন্সকে কিভাবে আমরা দেখি বুঝতে পারবো সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড, সেটা আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক যে পরিবর্তন, অর্থাৎ আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের একটা কাজ করতে হয়। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।